নমস্কার বন্ধুরা, রোমাদে কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আপাতত আমি এখন ভালো আছি। 21শে ফেব্রুয়ারি তোমরা ভিডিও দেখেছিলে আমার। শরীরটা খারাপ হয়ে গেছিলো। শপিং করতে গেছিলাম দিদির সাথে। সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছিলো। দাদা বৌদির নতুন যে ওই দোকানটা খুলেছে, ওখান থেকে আমরা রোলও খেলাম। রোল টোল খেয়ে তারপর মানে টোটোতে উঠবো। তো পুতু আইসক্রিম খাবে, তো পুতু আইসক্রিম খেতে দাদাভাইয়ের সাথে রাস্তার ও ফুটে গেছে। আর তখন আমি আর দিদি মানে ঠাকুরের ফুল কিনে বাড়ি ফিরবো। আইসক্রিম খাবো, কিন্তু তার আগে ফুলটা কিনে নিয়েছি। এবার যখন ফুলটা কিনে মানে ওনাকে টাকা দিয়েছি, ফুলের দোকানের যে ছিলেন ওনাকে টাকাটা যে দিচ্ছি আর ফুলটা জাস্ট নিচু হয়ে নিতে যাব, সেই মুহূর্তে হঠাৎ না এখান দিয়ে একটা কি যেন বেরোলো, ঠিক এইখান এইটা না, এইটাই মনে হয়, হ্যাঁ এইখান দিয়ে একটা বেরোলো। তারপর আমি রুমাল দিয়ে মুছলাম। আমি ভাবলাম কি বাবা, লোকসমাজে নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা ঠান্ডা লাগেনি, তার তো এটা কীরকম, তো মুছলাম। আবার দেখি কি একটা বেরোলো। এবার না আমি রুমালটা মুছে এরকম তাকাতে গেলে দেখি রক্ত। এবার সেই রক্ত কোনো মতে বন্ধ হচ্ছে না। আমি তো অবাক, কোনো দিনও কাউকে দেখিনি এরকম, আমার চোখের সামনে আর কি দেখিনি। ফোনে দেখেছি, কিন্তু কোনো দিন চোখের সামনে দেখিনি ঘটনা ঘটছে। আমার রক্ত বেরোচ্ছে। সেই রক্ত মানে কতটা রক্ত সেটা দিদি ভালো করে বলতে পারবে। মানে প্রচুর বেরিয়েছে, ঘন, কোনো পাতলা না, ঘন রক্ত। আর কিছুতে বন্ধ হচ্ছে না, কিছুতে বন্ধ হচ্ছে না, প্রায় কন্টিনিউ পড়ে যাচ্ছে। এবার ওখানকার যে লোকজন ছিল, অনেক দোকানের লোকজন ছিল, তো ওনারা আমাকে বলছে দিদি আপনি এক জায়গায় আগে বসুন, আপনি নাকটাকে নিচু করুন। আবার কেউ বলছে মাথাটা উঁচু করুন, কেউ বলছে না রক্তটা বেরিয়ে যাওয়া ভালো, কেউ বলছে না মাথাটা উঁচু করুন। তো যাই হোক, মাথাটা নিচু করে রেখেছি। বমি পেয়ে গেছে আমার সেই মুহূর্তে। সবাই জল দিচ্ছে, জল দেওয়ার পরে কিছুতেই সেটা মানে বন্ধ হচ্ছে না। তারপর দিদি একটু প্যানিক হয়ে গেছে। তারপরে ডাক্তারকে মানে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। দাদাভাইকে তারপর ফোন করা হয়। দাদাভাই রাস্তার ও ফুটে ছিল। দিদির বলার সাথে সাথে এ ফুটে চলে আসে, ঠান্ডা জলের বোতল নিয়ে আসে। এখানে লোকও জল দিচ্ছে, কিছুতে কমছে না। তারপর সবাই যখন রুমাল দিয়ে পুরো এই জায়গাটা আটকে রেখেছি আমি। তারপরে আমাকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। প্রথমে নিয়ে যাওয়া হয় গ্যালাক্সিতে, নার্সিংহোমে। এবার নার্সিংহোমে গেলাম, তখন দিদির সাথে সাথে যাওয়ার পথে দীপককে ফোন করে নিল, দীপকও চলে এলো। ছেলে আর মা বাড়িতে, মা তখনও কিছু জানে না। দিদিকে বলছে তুই বাড়ি চলে যা, আমি ডাক্তার দেখে দাদাভাইয়ের সাথে দীপকও আছে, বাড়ি চলে যাও। ও কিছুতে শোনে না। আর বাড়ির চাবিটা আমার কাছে ছিল, এই বাড়ির চাবিটা। এবারে মা তো জানে না, মা জানে মেয়ে চলে আসবে 7টার মধ্যে। 7:30 বেজে গেছে, 7:45 বেজে গেছে। মা তারপর 8টার সময় আমার ফোন করেছে, তখন দিদি বলেছে। এবারে ডাক্তার মানে তোমার সুগার টেস্ট হয়েছে, যেটা পিন ফুটিয়ে করে, ওটা করলো। দেখলো সুগার নর্মাল, কিন্তু প্রেশারটা 190-120 হয়ে গেছে। এবার আমাকে সব ধরনের কোশ্চেন করছে, কী হয়েছিল না হয়েছিল আমি বললাম। তারপরে ওনারা সাথে সাথে একটা স্ট্যামলো 5 প্রেশারের ওষুধ দেয়, খেলাম। একটা ইঞ্জেকশন দেয়, বললো যে ইঞ্জেকশনটা দেওয়ার পর বারে বারে টয়লেট পাবে, টয়লেটের মাধ্যমে প্রেশারটা কমবে। মানে প্রেশারটা আমার প্রচণ্ড লেভেলে হাই হঠাৎ হয়ে গেছিলো, ব্রেন স্ট্রোক হয়ে যেত। সেটা ব্লাড যেহেতু বেরিয়ে গেছে, তাই জন্য ব্রেনে কোনো হ্যাম্পার হয়নি। তো যাই হোক, সেটা গেল। এবার ওরা বলছে বেড রেস্টে কমসে কম 3 দিন মানে ওখানে থাকতে হবে, আরও পর্যবেক্ষণ করবে ওরা, অবজারভেশনে রাখবে। তো আমরা তো কিছুতে থাকবো না, ছেলে বাড়িতে ছোট, মা কিছুতেই পারবে না। আর ওইটা হয়েছে ওষুধ খেলে জানি ঠিক হয়ে যাবে। তো দাদাভাই আর দীপক মিলে ডাক্তারের সাথে কথাবার্তা বলে বন সই করে নিয়ে এসে আমাদের যে ফ্যামিলির ডক্টর, তার কাছে নিয়ে গেলেন। বা নিয়ে যাওয়ার পর উনি কতগুলো টেস্ট করতে দিল, আবার তোমার ওষুধ দিল, প্রেশারের ওষুধ। তো ঠিক আছে, সেটা খেয়ে পরদিন বেশ রেস্টে রয়েছি, কিন্তু প্রেশার কিছুতে কমছে না। হয়তো ওই 135, 160 এরকম হচ্ছে। তো যাই হোক, 3-4 দিন পড়তে লাগলো, তো এখন একটু আস্তে আস্তে কমছে। যেহেতু আমি গাইনো ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি কিছু টেস্ট করতে দিয়েছিল, সেই টেস্টগুলো এলো। আবার ইনি টেস্ট করতে দিলেন। এইগুলো সব মোটামুটি এতদিন ধরে পুরো টেস্টের উপর আমার চলছিল, মানে ব্লাড দিয়েই যাচ্ছিলাম। তো যাই হোক, রিপোর্ট সব ঠিক আছে। এবার ইউএসজি করতে দিয়েছিল গাইনো ডাক্তার।
তো ইউএসজি করাই, রিপোর্ট এসেছে। রিপোর্টে আমার আগের বছর ধরা পড়েছিল যে একটা সিস্ট আছে, সিম্পল কর্টিক্যাল সিস্ট ছিল। এবার এই বছরে সেই সিস্টটা রেনাল কর্টিক্যাল সিস্ট পোলারে লেফট কিডনিতে ডবল হয়ে গেছে। মানে আগে ছিল তোমার 5.6 এরম টাইপের ছিল, তো এইটা সেইবারে 11 হয়, মানে 1 সেন্টিমিটার 1.1 সেন্টিমিটার পুরোপুরি হয়ে গেছে। তো কিডনির সিস্টটা বড় হয়ে গেছে এই কয়েক মাসে। আগের বছর মে মাসে সামথিং, ওই মে কি জুন মাসে আমি টেস্ট করেছিলাম, তখন ওইটা ছিল। আর এই বছরে সেইটা এই কয়েক মাসের মধ্যে ডবল হয়ে গেছে। তো তারপর ডাক্তারের কাছে গেলাম, আজকে ডাক্তারকে দেখালাম। সকালবেলায় আর কি রিপোর্ট এসেছিলো কালকে বিকালে, কালকে বিকালে রিপোর্ট এসেছে। তো আজকে দেখাতে গিয়েছিলাম সকালে। তো উনি বললো যে এখন আপাতত অপারেশনগুলো খুব রিস্কের হয়, তো কিডনির অপারেশন সবসময় রিস্কের হয়, তাই জন্য এখন অতটা মানে টেনশন নিতে হবে না। 3 মাসের ওষুধ দিয়েছে, গাইনো প্রবলেমও আছে, তার জন্য 3 মাসের ওষুধ দিয়েছে। ওষুধটা খেতে বলেছে, প্রেশারের ওষুধও চলবে। আর আমার তো কোনো সুগার নেই, এই আর কি। তো ওই প্রেশারের ওষুধ, আবার এই গাইনো প্রবলেমের জন্য ওষুধ দিয়েছে। এবার কিডনি সিস্টের কোনো ওষুধ হয় না, যেহেতু এটা আমার বড় হচ্ছে, তো এটাকে বলেছে অবজারভেশনে রাখতে হবে, কিন্তু এই মুহূর্তে অপারেশন করলে হবে না, যেহেতু আমি ওয়েট আমার ভালোই আছে। তার উপর মানে যেহেতু এটা রিক্সের অপারেশন, তার মধ্যে ছোটো বাচ্চা আছে, তাই জন্য বলছে একটু সময় ধরো, আগে কিছুদিন যাক, আগে দেখো, এটা যদি বড় হয় তখন দেখা যাবে। তো দীপক কিছুতে রাজি নেয়, আর আমারও কিরম যেন মনের মধ্যে একটা খুঁত আছে, যেহেতু এটা বড় হচ্ছে। বড় যদি না হতো, একই রকম মাপ থাকতো, তাহলে একরকম ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা বড়ই হচ্ছে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ব্যথা হয়, মানে সোজাভাবে বসা বা দাঁড়ানো এরকম, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা তো ব্যথা হয়, বসতেও কষ্ট হয়। আর সবথেকে বেশি কষ্ট হয় যখন সোজা হয়ে শুই, কিছুতে শুতে পারি না সোজা হয়ে, এতটা কষ্ট হয় পিঠে। পুরো ব্যাক পেনটা এমন হয়, প্রথমে ভাবতাম কি যে ওই সিজারে যে অ্যানাস্থেসিয়া করা যে ইঞ্জেকশনটা দেয় সেই জন্য হয়তো ব্যথাটা হয়, কিন্তু না, এটা একেবারে সিস্টে। তার মধ্যে তলপেটে পুরো ব্যথা, সারা মাস ধরে ব্যথা থাকে। ফার্স্টে ভাবতাম গাইনো প্রবলেমের জন্য ব্যথা হতে পারে, কিন্তু না, ওটা সিস্টের জন্যই ব্যথা হচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়। আপাতত এখন ঠিকঠাক আছি। তো দেখি কাল পরশু বাড়ি চলে যাব, অনেক দিনই হলো বাড়ি চলে যাব। তাতানের এর মধ্যে তাতানকে সেইভাবে পড়াতে পারছি না, তো ওর মানে দিদিমণি আর কি অ্যারেঞ্জ করা হয়েছে, ওনার কাছে দেবো, যেহেতু আমার কাছে সেইভাবে পড়ে না, মানে পড়লেও লেখে না, তাই জন্য ম্যাডামের কাছে ওকে ভর্তি করাবো। কথাবার্তা সব ঠিক হয়ে রয়েছে, তার মধ্যে এই হলো। তো যাই হোক, এখন আপাতত এরকমই চলবে। তো ব্লগ হয়তো সেই বুঝে আমি দিতে পারছি না, এই ব্লগটা কবে ছাড়ি দেখি। কালকের ব্লগটা ছাড়ার মানে 21 তারিখের ব্লগটা আর কি দেবো, তারপরে এই ব্লগগুলো পাবে। তো কবে কি হবে জানি না, দেরি হবে, এটাই আর কি। তো চলো, তো এখন আপাতত ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।